সেনের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো সব। আমি তারাপদ স্যার তোমাদের বিগত বেশ কিছুদিন ধরে নানা রকমের শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আজকেও আলোচনার বিষয় রেখেছি আদি মধ্যযুগের তার পূর্ববর্তী সময়ের প্রাচীন বাংলা সাহিত্য। এই প্রাচীন বাংলা সাহিত্য আজকে আলোচনা বিষয়। বাংলা সাহিত্য সূচনা হয়েছে 900 খ্রিস্টাব্দ থেকে আনুমানিক। কোনো কোনো পণ্ডিত তারও আগে থেকেই বলছেন বাংলা সাহিত্য সূচনা হয়েছে। এই 900 খ্রিস্টাব্দ নাগাদ বাংলা সাহিত্য শুরু হলেও 300 বছর ধরে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত আনুমানিক সবটাই কিন্তু এই 300 বছর ধরে প্রাচীন বাংলা সাহিত্যের সময়কাল হিসাবে ধরা হয়েছে। আবার 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের বাংলা সাহিত্য ধরা হলেও 1350 খ্রিস্টাব্দের পর থেকে মধ্যযুগ ধরা হচ্ছে আদি মধ্যযুগ। তার আগের সময়টা 1200 থেকে 1350, এই সময় ছিল বন্ধা যুগ, কোনো সাহিত্য রচিত হয়নি তুর্কি আক্রমণের প্রভাবে। আবার 1500 পর থেকে অন্তমধ্যযুগ, আর 1800 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে আধুনিক যুগ। এই প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন ছিল চর্যাপদ। এই চর্যাপদ লিখিত হয়েছে 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। লিখেছেন 24 জন পদকর্তা, লুইপাদ, কান্নপাদ, সরহপাদ, ভুসুকপাদ, কেন্টনপাদ, ডম্বিপাদ, এই 24 জন পদকর্তা মিলে চর্যাপদটা লিখেছিলেন মাত্র 50টা পদ। প্রভাতচন্দ্র বাগচি তিব্বতী টিকাকার, তিনি বলছেন 51খানা পদ। কিন্তু যখন আবিষ্কার হয় তখন 46.5খানা পদ পাওয়া যায়। তাতে একটি চিরকুট পাওয়া গেছিল, তার মধ্যে উল্লেখিত ছিল চর্যাচর্য বিনিশ্চয় নামটা। সেখান থেকেই পণ্ডিতের অনুমান এই বইটার নাম ছিল চর্যাপদ, তালপাতার পুঁথি। সেটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্য বিনিশ্চয় বইটার নাম পরিবর্তন করে রাখলেন 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে। এই চর্যাপদ যে আবিষ্কার হলো, সেই সময়ে কি লেখা ছিল, পণ্ডিতরা কি লিখেছেন, সেই সময়কার সমাজ ব্যবস্থা, সেই সময়কার শিক্ষানীতি, সেই সময়কার মানুষের ব্যবহার, আচরণ, চাল চলন, মানুষের থাকা, মানুষের বসবাস, মানুষের জীবনযাপনের দৃশ্যগুলো চর্যাপদে উল্লিখিত রয়েছে। ওই দিকটা ছিল চর্যাপদের সমাজচিত্র, সমাজ ব্যবস্থা। আমরা চর্যাপদের সময় সমাজ ব্যবস্থার পুরো দিকটাই আমরা পাই চর্যাপদ তার পদগুলো পাঠ করলেই। কা তদুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল, এই পদের মধ্য দিয়ে সেই সময়ের মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে সচেতনতা, গাছের শাখা পোশাখা সম্পর্কে যে ধারণা, সেইগুলো আমরা পেয়ে থাকি। নগর বাহারের ডম্বি তোহারিয়া সই সই যাই সই, এই যে পদগুলো আছে, এই পদগুলো থেকেও আমরা সেই সময়ের মানুষের যে জাতপাত ছুঁই ছুঁই ব্যবস্থা, সেইগুলো পেয়ে থাকি। আমরা চর্যাপদের মধ্যে পেয়ে থাকি সেই সময়কে মানুষের ডাল অত ঘর মোর নাহি পড় বেশি, হাঁড়ি তো ভাত নাহি নিতিয়া বেশি, এই পদের মধ্যেও পেয়ে থাকি সেই সময় মানুষের যে নগর থেকে অনেক দূরে বসবাস, টিলার ওপরে, যেখানে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন অনেকটা দূরস্থ, সেই দিকটাও আমরা চর্যাপদের পদগুলোর মধ্যে পেয়ে থাকি। সমাজের দিকগুলো আমরা পেয়ে থাকি। চর্যাপদ লেখা হয়েছিল বলে পরবর্তীকালে নানা সাহিত্য লিখিত হয়েছে। চর্যাপদ 24 জনে মিলে লিখলেও পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু একজন কবি বড়ু চণ্ডীদাস একাই লিখে ফেলেছেন একটা পদ, বেশি দিন সময়ও লাগেনি। চর্যাপদ লিখতে যেখানে 300 বছর লেগেছে, সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন লিখতে বেশি দিন সময়ও লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আজ রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশার মধ্যে হাজার হাজার সাহিত্য রচনা করেছেন। নজরুল ইসলাম, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক, তারাশঙ্কর প্রত্যেকেই কিন্তু পিছিয়ে থাকেনি, সকলেই তাদের জীবনদশায় নানান সাহিত্য রচনা করে গেছেন। সেই চর্যাপদ যে লেখা হলো, তার কিছু ধ্বনিগত দিক, কিছু রূপগত দিক আমরা পাবো। ধ্বনিগত দিক বলতে আমাদের উচ্চারণগত কিছু দিক আমরা পেয়ে থাকি, তাকে বলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপগত দিক বলতে আমরা কিছু তার ব্যাকরণগত দিক, কারকের দিক, অব্যয়ের দিক আমরা পেয়ে থাকি। চর্যাপদের মধ্যেও সেরকম ছিল। প্রাচীন বাংলা সাহিত্যের যে ধ্বনিগত বৈশিষ্ট্য, যে রূপগত বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু আলোচনার মধ্যে আসা যাবে। প্রাচীন বাংলা সাহিত্যে আমরা দেখে থাকবো যে নাসিক্য ব্যঞ্জন লোপ পেয়েছিল, লোপ পেয়ে অনুনাসিক স্বর হয়ে গেছে। যেমন শব্দেন, তারপর সব একাদন্ত শব্দেন থেকে প্রাচীন বাংলা সাহিত্যে সংস্কৃত শব্দেন প্রাচীন বাংলা সাহিত্যে উচ্চারিত হয়েছে সাঁছে, দন্তস্বয়ে আকার 6 চন্দ্রবিন্দু একার। মধ্যেন শব্দটা প্রাচীন বাংলা সাহিত্যে উচ্চারিত হয়েছে মাছে।
একই রকমভাবে দুটো স্বরের মধ্যবর্তী ব্যঞ্জন লোপ পেয়ে সেই জায়গায় অন্তস্থ শ্রুতি হয়েছে। যেমন সকল চর্যাপদে বলা হচ্ছে স অল, সরোবর চর্যাপদে বলা হচ্ছে সরোবর। এছাড়া চর্যাপদের যুগ্ম ব্যঞ্জন লোপ পেয়েছে। সংস্কৃত ছিল ধর্ম, তা থেকে ধম্ম হয়েছিল ধময়ে চর্যাপদে বলা হচ্ছে ধাম। পদান্তিক স্বরধ্বনি স্থিত হয়ে গেছে, ভনতি তা থেকে হয়েছে ভনই। পদান্ত স্বরধ্বনি স্থির জায়গায় রয়ে গেছে। অন্তস্থ শ্রুতিটা বশ্রুতি হয়ে গেছে, নিকটে নিকটে এরকম উচ্চারিত হয়েছে। এছাড়া ধ্বনিগত দিকগুলো গেল। এবার রূপগত দিকে, রূপগত বৈশিষ্ট্যে, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে কী হয়েছে না, সেখানে প্রাচীন বাংলা ভাষায় কর্তৃকারকের শূন্য বিভক্তি দেখা যেত। কর্তৃকারকে শূন্য বিভক্তির ব্যবহার দেখা যেত প্রাচীন যুগের বাংলা ভাষায়। বলছো বি আ এল গা বি আ বাঁচে, কর্তৃকারকে শূন্য বিভক্তি হচ্ছে। আবার প্রাচীন বাংলা ভাষায়, প্রাচীন যুগের বাংলা ভাষায় নিজস্ব প্রবাদ প্রবচন পাওয়া যায়। হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি, ডালও তো ঘর মোর নাহি পর বেশি, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি। এখানে কর্তৃকারকে শূন্য বিভক্তি দেখা যাচ্ছে। আবার বিভক্তির যোগ গৌণকর্মে, গৌণকর্মে বিভক্তি পাওয়া যাচ্ছে। গৌণকর্মে বিভক্তি যেখানে অন্যান্য জায়গায় পাওয়া যায় না। নিয়ড্ডি, নিকটে থেকে হচ্ছে নিয়ড্ডি, নিয়ড্ডি বিভক্তি যোগ হচ্ছে গৌণকর্মেও, অধিকরণ কারকে বিভক্তি যোগ হচ্ছে, সম্বন্ধ পদেও বিভক্তি যোগ হচ্ছে। কেমন? আবার কোনো কোনো ক্ষেত্রে বিভক্তি স্থানে অনুসর্গের ব্যবহার দেখা যাচ্ছে চর্যাপদের সময়। তাহলে চর্যাপদে রূপগত দিক, ধ্বনিগত দিক, এই দুটো খুব গুরুত্বপূর্ণ দিক। এই দিক থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা এইটা একটু ফলো করলেই তোমাদের সমাধান সহজই হয়ে যাবে। আশা করি ভালো লাগবে। ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও।